বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি বাংলাদেশের কোনো নারীরাই সেফ না। পুষ্পিতা, দেখুন 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে যান, অনেকেই বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু আমরা সবাই জানি শেখ হাসিনা যদি অবস্থান করতেন তাকেও এই নারীর মতো পরিস্থিতি হতে হতো। এটা সবাই জানে, এইটাই তারা করতে চেয়েছিল শেখ হাসিনাকে, রাইট? আমাদের সৌভাগ্য যে সেই দৃশ্য দেখতে হয়নি, কিন্তু আজকে অন্য এক নারীর অবয়বে আমাদেরকে এই দৃশ্য দেখতে হচ্ছে। আপনি আমাকে বলুন তো, অনেক সনাতনী নারী পুরুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারা এখন কি ভাবছে, তাদের উপলব্ধি কি এখন? এটাই তো সত্যি কথা। দেখেন, আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি উনি এই দেশে থাকতেন হয়তো তার সাথেও এরকম ব্যবহার হতো, হয়তো না, কিন্তু আপনি নিশ্চিত আপনি নিশ্চিত বয়স্ক নারীর হোক, তিনি প্রধানমন্ত্রী, তিনি একজন নারী, তার অন্তর্বাস নিয়ে তারা মিছিল প্রদর্শন করা হয়েছিল সুলতানা, ক্যামেরা ওরা নিজের ভিডিওতে ভাইরাল করেছে, কতটা নিচু। সো হয়তো না, নিশ্চিত করা হতো তাকে। হ্যাঁ, তো ওই যে উনার অন্তর্বাস নিয়ে তারা মিছিল করছিল, মানে মহা আনন্দ যে উনার এটা ওরা ছুঁতে পেরেছে। এই লোকেরা কোথায়? এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে সনাতনীদের অনেকেই এই লাল স্বাধীনতার সাথে যুক্ত ছিলেন, তারা তারা এখন কি বলছেন? খুবই সৌভাগ্যজনক ভাবে আমার এদের কারোর সাথে আমার এরকম পরিচয় নেই। মানে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি, এরকম লাল বদরের কোনো আত্মীয় স্বজন আমার নেই এবং বন্ধু বান্ধব আমার নেই। তো যেটাই মানে, কিন্তু আজকে দেখেন শুধু এই নারীদের বিষয়টা তো আছে, এটার উপরে তো আর কোনো বিষয় হতে পারে না। তাছাড়া আজকে প্রতিনিয়ত যে সনাতনীদের সাথে 5 আগস্টের পরে যেটা ঘটে যাচ্ছে, তাদের অবস্থানটা কি? চিন্ময় প্রভু যিনি যিনি বিনা একজন একজন সাধু, উনি একজন সন্ন্যাসী মানুষ, উনাকে বিনা অপরাধে উনাকে সত্য কথা বলার জন্য, হিন্দুদের দাবি আদায় করার জন্য যিনি মুখপাত্র হয়েছিলেন, কথা বলার অপরাধে উনাকে জেলবন্দি করা হলো। পরবর্তীতে দেখা গেল ওনার জামিন হয়েছে, সেই জামিনটা ওরা স্থগিত ঘোষণা করলো। সেই স্থগিতাদেশ আবার স্থগিত হলো, যে স্থগিত হয়েছিল সেটাও আবার কিন্তু স্থগিত হয়েছে। যে যেদিন উনাকে রিলিজ করবে আইনগতভাবে, সেদিন ওনার উপরে মার্ডার কেসের উনাকে আবার আবার আসামি করে উনাকে আবার জেলে ঢোকানো হলো। এটা হলো বাংলাদেশের পরিস্থিতি। নির্যাতিত নারীকেও, যে আমাকে অনেকে এখানে লিখেছেন যে নির্যাতিত এই নারীকেও মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, শুধু এটা না, মামলা তুলে নেওয়া না, আপনি যদি খেয়াল করেন গতকালকে থেকে আজকে পর্যন্ত কি পরিমাণ প্রপাগান্ডা, মানে বলা হচ্ছে কি এই যে এটা একটা পরকীয়া। আমার কথা হচ্ছে পরকীয়া হোক, প্রেম ঘটিত বিষয় হোক, সেটা যদি তার স্বামীর সাথে হয়ে থাকে, সুমি আপা এটা বলেছেন যে আপনার স্ত্রীর সাথে ঘুমাতে হলেও কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে। এবং যেটা তারা ভিডিওটা করেছে, তাকে মেয়েটার কাপড় চোপড় খুলে তাকে ভিডিও করেছে এবং সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করেছে। আপা এটা বিষয়টা হচ্ছে যে এটা সহজ ছিল। দুটো কারণ হচ্ছে এখানে, যতই সনাতনীরা, আমি জানি না কয়জন এই লাল বদরদের সাথে যুক্ত হয়েছিলেন এবং এই বর্তমান যে এই যে অবৈধ সরকারের সাথে যাদের মদত আছে বা যাদের হাত মিলিয়েছেন, তারা কতটা সচেতন এই বিষয়ে। কিন্তু আমি যতটুকু বলবো, বর্তমানে বাংলাদেশের বা হিন্দুরা এমনিতেই দুর্বল, মানে খুবই দুর্বল। মানে একটা যে ফাইট করে বেঁচে থাকা, ওনাদের মধ্যে এই জিনিসটা অনেক সবসময় কম ছিল, কিন্তু বর্তমানে একটুখানি আমার মনে হয় একটা চেতনা এসছে যে আমাদের ফাইট করে বাংলাদেশে বাঁচতে আমি হবে। একটু আপনাকে এখানে আমি সংশোধনী করে দিব। হিন্দুরা দুর্বল নন, সারা পৃথিবীতে যারা মাইনরিটি কমিউনিটি থাকে তারা একটু সংকুচিত থাকেন, তাদের ভিতরে একটু নিরাপত্তাহীনতা কাজ করে। এটা আমাদের দেশে হিন্দু সম্প্রদায় বলে কথা নয়। আমরা যারা আমেরিকাতে থাকি, আমরা যেহেতু এখানে মাইনরিটি, আমাদের ভিতরে কাজ করে। আপা না, আপা আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি দেখেন, আপনি ইউএসএ তে আছেন, আমি লন্ডনে আছি, আমি এখানে মেইন স্ট্রিম একটা পলিটিক্স এর সাথে আছি এবং আমি যথারীতি আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সেই অ্যাপ্লিকেশনের থ্রুতে আমি সিলেকশন হয়েছি, ইলেকশন করেছি, আমি কাউন্সিলর হয়েছি, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে হিন্দুরা
সর্বসময় শুধু এই সময় না, সব সময় আপনি যদি আমার কোনো এই আপনার কোনো পরিচিত একজন দাদাকে বা দিদিকে 30 বছর আগের কথা জিজ্ঞেস করেন, তখনও তারা কিন্তু ডিসক্রিমিনেটেড হয়েছিলেন। তখনও ইউনিভার্সিটিতে এই যে হিন্দু নাম সারনেম থাকার কারণে তাদের এই ইউনিভার্সিটিতে তারা সিট পান নাই, বা তাদের হলে সিট পান নাই, তাছাড়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই, চাকরির ক্ষেত্রে তারা ডিসক্রিমিনেটেড হয়েছে। তো তারা এইসব কারণেই দুর্বল। আপনারা যারা আমরা বিদেশে আছি, আমরা কিন্তু ডিসক্রিমিনেটেড না, আমরা মাইনরিটি, আমরা কথা বলার রাইট আছে, আমরা বাইরে দাঁড়িয়ে আমাদের রাইট গুলো কথা বলতেছি। আমি আমার মেয়েদেরকে শিখাচ্ছি যে স্কুলে গেলে তোমাকে এটা করতে হবে, এটা বললে এটা অন্যায়, এটাকে প্রতিবাদ করবে। আমার কোথাও কোনো জায়গাতে কোনো আমি ডিসক্রিমিনেটেড হইলে আমি সাথে সাথে আমি ভয়েস রেজ করতে পারছি। বাংলাদেশে সেটা সুযোগ নেই। বাংলাদেশে একটা নারী তার বাবার বাড়িতে গিয়ে রেপ হয়েছে, এবং সে একটা নিরাপদ জায়গা, বাবার বাড়ির চেয়ে আর নিরাপদ জায়গা একটা মেয়ের জন্য কোথায় হতে পারে? এই মেয়েটি তার বাবার বাড়িতে থাকাকালীন অবস্থায় রেপ হয়েছে। আপনি এখন ভেবে দেখেন, যে মেয়ে, যে নারী, সে ঘরের বাইরে রাস্তায় যে চাকরিতে যায়, যে অফিসে যায়, সে শিক্ষকতায় যায়, যে একজন নারী যে কাউন্সিলর হয়েছিল বাংলাদেশের মাটিতে, তাকে যে রেপ করে তারপরে তাকে বিষ খেয়ে মেরে ফেলা হলো, তাদের অবস্থাটা আপনি চিন্তা করে দেখেন। সেই জায়গা থেকে তারা কিন্তু অত্যন্ত দুর্বল। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি বাংলাদেশের কোনো নারীরাই সেফ না। কোন নারীরাই আসলে যে বলবেন যে হ্যাঁ আমি সেফ আছি। আর একটু আগে যে এই আপা একটা কথা বলছিলেন যে যে উপদেষ্টারা কতটা সেফ ফিল করেন, আজকে আপনারা নিউজ দেখেছেন যে একজন একজন উপদেষ্টা উনার উনার হাত হ্যান্ডব্যাগের মধ্যে পিস্তল রেখেছেন। হ্যাঁ, সেটা উনি, আসিফ হ্যাঁ, মাহমুদ, হ্যাঁ, মাই গড, আমি আমি তো আসিফ এটা দেখে মাহমুদের, হ্যাঁ, এয়ারপোর্টে তার ইয়ে পেয়েছে, পিস্তল না, আর্মস নাকি পেয়েছে, আর AK-47 দুটি, এর হ্যাঁ, ম্যাগাজিন পাওয়া গেছে। AK-47 পেয়েছে। হ্যাঁ, হুম, AK-47 আমি এর এটা ম্যাগাজিন চিন্তা করলাম, পেয়েছে। তা আমি চিন্তা করলাম যে একজন উপদেষ্টার যদি এইরকম অবস্থা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের পরিস্থিতিটা কি? আপনি যদি গত 5 আগস্ট থেকে এই পর্যন্ত আপনি ধর্ষণের যদি একটা তালিকা করেন, একটা নাম এবং তালিকা করেন আপা, এগুলা মানে আপনি তাকাতে পারবেন না। কারণ আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, আমরা এগুলো জমা দিচ্ছি, আমরা এগুলো ইউনাইটেড নেশনকে জানাচ্ছি যে কি পরিমাণ ধর্ষণ। এবং আসলে ঘটনা হচ্ছে যে আপনি কিছুদিন আগে বাসের ভিতরে যে ধর্ষণটা হলো, উম, এবং এই যে বিষয়গুলো, যে মেয়েটাকে বাস ড্রাইভার তাকে সমস্ত প্যাসেঞ্জারের সামনে থেকে তাকে তুলে নিয়ে তাকে এই শুধুমাত্র সনাতন হওয়ার জন্য, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাকে রেপ করেছে। হতে পারে এটা, এই এই ঘটনাটা যে কোনো নারীর ক্ষেত্রেই হতে পারতো, কিন্তু এই নারীর ক্ষেত্রে হয়েছে কেন? কারণ সে সনাতনী এবং সে দুর্বল। সে কথা, তাকে যদি এই এই একটা মামলা করা হয়, তাকে যদি বলা হয় তুই এই দেশ ছেড়ে, তো তোকে থাকতে দিব না, পুষ্পিতা তোকে গুপ্তা, 5 লাখ টাকা দিলাম, তুই কেসটা উইথড্র করে নে। চিন্ময় প্রভু কেন মুক্তি পাচ্ছেন না? তিনি তো সনাতনীদেরকে একভাবে সংঘবদ্ধ করতে পেরেছিলেন, সেই ভয় কি সরকারের কাজ করছে? অবশ্যই, এছাড়া তো কি, অবশ্যই। কারণ এখন দেখেন, এখন আপনি যদি চিন্ময় প্রভু জেলে আছেন, তার মানে এমন না যে আর কোনো দ্বিতীয় কোনো এই এই মানুষ নেই, বা এই যে ও ইয়ে নাই, সংগঠক নেই যে যারা এই জিনিসটাকে বা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু মানুষের ভিতরে এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং প্রতিনিয়ত আপনারা অনেকেই এটা শুনে থাকবেন, এবং আমি তো ক্রমশই এটা শুনে থাকি, যে একটা পুজো করার জন্য, আপনি এটা শুনে অবাক হবেন, যে 5 আগস্ট পরবর্তীতে হিন্দু সম্প্রদায়কে জোরপূর্বক বলা হচ্ছে তোমাকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে তোমাকে ইয়ে ইয়ে করতে হবে, র্যালি করতে হবে, তোমাকে রথযাত্রার র্যালি করতে হবে, তোমাকে দুর্গাপূজার র্যালি করতে হবে। জোর করে, সরকার জোর করে অফিসারদেরকে, অফিসে যারা সরকারি জব করেন তাদেরকে ডেকে নিয়ে বলা হচ্ছে তোমাদেরকে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তখন মানুষ ভয়ে ভয়ে, যখন মানুষের সেদিন মধ্যে দেখলাম মনের মধ্যে যখন রথযাত্রায়, আনন্দ সেদিন নেই। দেখলাম রথযাত্রা হচ্ছে, সেই রথযাত্রায় কোন একটা চ্যানেল, সম্ভবত চ্যানেল 24, তারা লাইভ করছিল। এর মধ্যে সে বলতেছে যে তারা হ্যাঁ আনন্দ করছে, মানে বের হয়েছে, কিন্তু তারা ভয় পাচ্ছে, তারা মনে খুশি নাই তাদের। সঙ্গে সঙ্গে তার লাইভটি বন্ধ করে দিল। বন্ধ করে দিয়েছে। এই তো হচ্ছে এটা হচ্ছে, এটা ঘটনাটা হচ্ছে কি, বাংলাদেশে সনাতনীরাও যেরকম নির্যাতিত, আমার মনে হয় যে আজকে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশে এখনো মেজরিটি মানুষ বাঙালি, এবং মেজরিটি মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা চুপ কেন?
কারণ প্রত্যেকেই এই ভয়টা পাচ্ছেন যে আমি কিছু বললে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, আমাকে, আমার মেয়েকে ধর্ষণ করা হবে, আমার ছেলেকে ছুরি ঢুকানো হবে। এই যে ভীতি, কোনো আইন শৃঙ্খলা নেই, প্রতিনিয়ত মানুষকে হেনস্থা করা হচ্ছে যে তারপরে আপনি দেখেন এই যে সুমি আপা একটা জিনিস বললেন যে মুক্তিযোদ্ধাদের গলায় যে জুতার মালাটা, এই বিষয়গুলো দেখেও যখন আমাদের মতো বাঙালিরা এখনো চুপ করে আছেন এবং এটা রাস্তায় নেমে আসছেন, আমি তো এগুলা দেখে আমি আসলে কি বলবো, মানে আমি একটা মনে করেন যে আমি একটা দিদি একটা কথা দুঃস্বপ্নের আপনাকে মধ্যে মনে আছি, করিয়ে দিই, দুঃস্বপ্নের মধ্যে আছি। টিপ নিয়ে একজন পুলিশ কর্মকর্তা একজন সনাতন ধর্মাবলম্বী নারীকে হেনস্থা করেছিল, তার বিচার হয়েছিল পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পর। এই রাষ্ট্র ক্ষমতায়, এবারে রাষ্ট্র ক্ষমতায় তথাকথিত বৈষম্য বিরোধীরা এসে সেই পুলিশ কর্মকর্তাকে আবার পদায়ন করে এবং তার পক্ষে সবাই নামলো, এবং এখন সেই নারী শুধু টিপ পড়ার কারণে, একজন হিন্দু নারী, তাকে কি পরিমাণ হেনস্থা করা হচ্ছে বলেন। এই পরিস্থিতিতে কেমন করে একটা জিনিস খেয়াল করেছেন যে আপনি দেখেন যে বাংলাদেশে ইদানিং খুব ফ্যাক্ট চেকার বের হয়েছে, হ্যাঁ, তাদের ফ্যাক্ট চেকিং গুলো কাজ করে শুধুমাত্র সরকার বিরোধী কোনো খবর হলে পরে, কিন্তু যেগুলি সরকারের সরকার বিরোধী, সরকারের পক্ষে যখন সরকার যখন হয় তখন ওই ফ্যাক্ট চেকিং গুলো কাজ করে, কিন্তু সরকারকে গুণগান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন সরকারের বিরুদ্ধে যায় যে যা কিছু, তখন তাদের এই ফ্যাক্ট চেকিং গুলো কাজ করে না। বিশেষ করে সনাতনীদের ক্ষেত্রে এটা আমি খুব বেশি করে দেখছি। আপনিও কি এটা লক্ষ্য করেছেন? আমি লক্ষ্য করেছি এটা, এবং আরেকটা যেটা লক্ষ্য করা শুধু না, আমরা যারা ফ্যাক্ট চেকারও যে তাদের ওই যে মেটিকুলাস প্ল্যানের ডিজাইন, আপনি ফ্যাক্ট চেকার দেখলে বুঝবেন যে যেটা পক্ষে সেটা ঠিক আছে, আর যেটা বিপক্ষে ওইটার কোথায় কি ভুল ত্রুটি আছে। হ্যাঁ, এখন এই হিন্দু নারী আসলে আওয়ামী লীগ। সুলতানা, একটা কথা কি জানেন, বিপক্ষের বিষয় না, বিষয় হচ্ছে সত্য তথ্য পরিবেশন করা যাবে না। যা ঘটছে, নিপীড়ন, নিগৃহ, চাঁদাবাজি, মব লিঞ্চিং, আক্রমণ, বাড়িঘর লুট, এথনিক ক্লিনজিং, যা যা করছে পরিকল্পিতভাবে তালিকা করে করে কোনো তথ্য প্রকাশ করা যাবে না। আরে বাবা, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকছে? মহিলা পরিষদের নেত্রীরা আজকে, ফৌজিয়া মুসলিম কোথায়? কেন আপনি মাঠে যাচ্ছেন না? কেন এখন পর্যন্ত কুমিল্লা মুরাদনগর, কতক্ষণ ঢাকা থেকে? আপনি, আপনার বোন সীমা মুসলিম, আপনারা যারা মহিলা পরিষদের ঝান্ডা ধরে আছেন পরিবারতন্ত্র করে দীর্ঘদিন করে, কমিউনিস্ট পার্টি, উদিচি, তারপরে মহিলা পরিষদ, যে বাম দলগুলো মানুষের কথা বলতো, জনমানুষের কথা বলতো, আপনারা তো লাল বদর হয়ে, এই লাল বিপ্লবী হয়ে সরকারের সঙ্গে ছিলেন, এখনো আছেন। মুজাহিদুল ইসলাম সেলিম মামুনুল হকের পাশে পরকিয়া। মামুনুল হক যখন 402 না 420 কক্ষে একজন যে ভদ্রমহিলাকে ছিল, পরকিয়া তখন হয়নি। আজকে তো উনি বড় একজন নেতা, তার পাশে বীর দর্পে মুজাহিদুল ইসলাম সেলিম দাঁড়ান। আমি কেন বারবার এদের দিকে আঙ্গুল তুলি? কারণ তাদেরকে যখন শেখ হাসিনা ডেকেছিলেন নির্বাচনে, তারা অংশ নেননি। যদি তখন হাসানুল হক ইনু অংশ নিতে পারেন নির্বাচনে, রাশেদ খান মেনন অংশ নিতে পারেন নির্বাচনে, আপনারা তো তখন সরকারের পাশে দাঁড়াননি। বরঞ্চ আপনি বলেছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, খালেদা এবং হাসিনা একজন বিপদ একজন আপদ। চমৎকার। আপনি কি এখন পর্যন্ত আপনাদের কোনো জনমুখিতা অথবা দায়িত্বশীলতা? আপনারা তো শ্রেণীহীন সমাজের কথা বলেন। কিসের শ্রেণীহীন সমাজে আপনারা বিশ্বাস করেন? কাজে কর্মে। আজকে এখনো আপনাদেরকে যখন নিয়ে আলোচনায় বসেছিল আলী রিয়াজ ফরেন একাডেমিতে, তখন আপনাদেরকে তো পিছনে বসিয়েছিল, সামনে সারিতেও বসায় নাই। হ্যাঁ, তাহলে আপনাদের সম্মান দিচ্ছে যাদের পিছনে খুব হাসতে হাসতে নাচতে নাচতে গেলেন? আজকে বড় বড় কথা দোষ দেয়া যায়। শেখ হাসিনার অসংখ্য ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, তিনি কওমি মাতা হয়েছেন, জঙ্গিদেরকে সাথে নিয়েছেন, এগুলোর আমরা নিন্দা করি, এগুলো আমরা প্রতিবাদ জানাই, এগুলো ধ্বংস ডেকে এনেছে, অনিবার্য ধ্বংস ডেকে এনেছে। কিন্তু তার আগে যখন গণজাগরণ মঞ্চ হলো, যখন এদের এক একজনের বিচার করা হলো, তখন কি
তুমি আবার আপনার কথা শুনতে পাই না, আপনার অডিওটা ঠিক করেন। পুষ্পিতা, যদি আমাকে একটু বলেন, দেখুন এই যে পরিস্থিতি এখন বাংলাদেশ এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা মিশন খুলতে চাচ্ছে। হ্যাঁ, সাধারণত এরকম কমিশন আমরা দেখি দুর্বল এবং সহিংসতা প্রবণ দেশগুলোতে। বাংলাদেশে এই শাখা স্থাপনের জন্য এরা এত মরিয়া কেন? সুমি আপা, আপনার অডিওটা একটু মিউট করেন প্লিজ। হ্যাঁ, পুষ্পিতা। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের 5 আগস্টের পরে মানে সহিংসতা বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই। বাংলাদেশ একটা মানে মোটামুটি একটা জঙ্গি রাষ্ট্র। এখানে জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছে জেল থেকে। জঙ্গি না, জঙ্গির সাথে যারা খুনি, যারা একেবারে মানে কি বিচারে রায়ে যারা খুনি সাব্যস্ত হয়েছে। এই যে দেখেন, এই যে বিএনপির এই নেতা, কি জঙ্গি? কেউ বিশ্বাস করবে এ জঙ্গি? কিন্তু কাজকর্ম তো জঙ্গি, রাইট? এরা হচ্ছে, ঘটনা হলো যে এরা কিছুদিন এরা ভিতরে আদর্শ থাকতে হয়। আপনার একটা জিনিস হলো যে আপনার পারিবারিক আদর্শ, তারপরে আপনার একটা রাজনৈতিক আদর্শ। আপনি আপনি যদি একটু পিছনে ঘাটান, আপনি দেখবেন মেজরিটি মানুষ যাদের কোনো পারিবারিক আদর্শ নেই, তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে। তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে। এবং যারা এখন এনসিপির রাজনীতিতে, আপনি দেখবেন এদের কোনো কথায় বার্তায় চলন ফলনে আপনি একটা একটা মানে ভালো জিনিস দেখাতে পারবে না যে 5 আগস্টের পরে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের এই পরিবর্তনটা হয়েছে বা এই ভালোটা হয়েছে 5 আগস্টের পরে। কিন্তু বাংলাদেশের যে প্রতিনিয়ত খুন, তারপরে আপনি আরেকটা যে ব্যাপার দেখেছেন কিনা জানি না আপা, আজকে আরেকজন মহিলাকে অ্যাসিড দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে অ্যাসিড মেরে তাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে তাকে রাস্তার মধ্যে পাওয়া গেছে। সেই মহিলা কিন্তু এখনো জীবিত। এই যে ঘটনাগুলা, অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যদিও মিডিয়াতে অনেক খবর আসে না, আমরা সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা অনেক বিষয় দেখতে পাচ্ছি। কিন্তু এইরকম ঘটনা আপনি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, উপজেলাতে, ইউনিয়নে অহরহ ঘটে যাচ্ছে। অনেকে লজ্জায় বলতে পারছে না, অনেকে চাচ্ছে না সামনে আসতে, অনেকে আবার বলছে যে চাই না, আমরা কোন রকম খেয়ে পড়ে বাংলাদেশে থাকতে চাই। আপনি যদি দেখেন যে এই যে শীল পরিবার, আপনি শুনে থাকবেন যে একজন যিনার এই যে হেয়ার কাটের ব্যবসা, যাদের ছেলে আর বাবাকে মেরে ধর্ম অবমাননা বলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানে পুলিশ কর্মকর্তা কি বলছে? পুলিশ ওখানে দাঁড়িয়ে বলছে, আমি দরকার হলে এমন কেস দিব তার বিরুদ্ধে যে সে জীবনে আর জেল থেকে যাতে বের না হইতে পারে। একজন পুলিশ কর্মকর্তা এই কথাগুলো বলছে। আমরা এগুলা সোশ্যাল মিডিয়াকে দেখতে পাচ্ছি। আমাদের কাজটা হচ্ছে এই যে অরাজকতাটা বাংলাদেশে হচ্ছে, সেগুলা হচ্ছে এই যে ইউনাইটেড নেশন বলেন বা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা ব্রিটিশ পার্লামেন্ট বলেন, যেখানে হোক, আমরা যেখানে সুযোগ পাচ্ছি আমরা সেখানে এগুলো জমা দেওয়ার চেষ্টা করছি। এখন ইউনাইটেড নেশনে আমরা 5 আগস্টের পরে আমি এ পর্যন্ত 3 বার গেছি, এবং যথেষ্ট আমাদের কাজ, আমরা যারা কাজ করছি হিউম্যান রাইটস এর উপরে, আমরা কিন্তু সরাসরি ভিকটিমের সাথে কথা বলছি, আমরা ওখানকার এসপির সাথে কথা বলছি, আমরা লোকাল যারা ইমাম আছেন, আমরা ইমামের সাথে কথা বলার চেষ্টা করছি, ওখানে যারা সম্ভ্রান্ত মুসলিম পরিবার আছেন তাদের সাথে কথা বলছি। আমরা কিন্তু ফ্যাক্ট ফাইন্ড, আপনি যেটা আগে বললেন, যারা ফ্যাক্ট ফাইন্ডিং এ গিয়ে বলছে যে এগুলো মিথ্যা তথ্য, কিন্তু আমাদের কাজ হচ্ছে যে এই তথ্যগুলো কালেক্ট করে, সমস্ত এভিডেন্স দিয়ে তখন গিয়ে আমরা ইউনাইটেড নেশনে সেগুলো জমা দিচ্ছি এবং এভিডেন্স সহ জমা দিচ্ছি। কিন্তু বাংলাদেশ সরকার কি বলবে? এগুলো হচ্ছে ইন্ডিয়ার প্রপাগান্ডা। হ্যাঁ, প্রত্যেকটা ঘটনা হচ্ছে কি, আজকে দেখছি যে মাহফুজ আনাম কলাম লিখেছেন। হ্যাঁ, আজকে না, সরি, এটা পুরনো কলাম। তিনি বলছেন যে বাংলাদেশকে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপন করে ভারতীয় মিডিয়ার লাভ কি? আপনি যখন মানে হিন্দু বা সনাতনীদের অধিকারের কথা বলবেন সুমি খান, তখন আপনি এটা ভারত মানে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপন করছেন, নাকি আপনি ফ্যাক্ট তুলে ধরছেন? আর আপনি ফ্যাক্ট তুলে ধরলে এটা হিন্দু বিদ্বেষী হয়ে যায়? আপনি বাংলাদেশে নারীরা ধর্ষিত হচ্ছে এই কথা বললে, দেখেন একটা বিষয় দেখেন, মানে এই সমস্ত কথা বলে 2 সপ্তাহ আগে এখানে সুলতানা যেটা বলছেন আপনি, আমি এই জায়গায় পুরোপুরি একমত আপনার সাথে। যে কারণ যদি তিনি একজন সম্পাদক এবং তিনি একজন মালিকও বটে,
তাহলে ডেইলি স্টারের মতো পত্রিকা এবং তার স্ত্রীর একটি এনজিও আছে মানুষের জন্য ফাউন্ডেশন, এই যে নারী, যে ভূপেন হাজারিকার ভাষায় যদি বলি, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। আজকে মাহফুজা নাম, তার ওয়াইফ বলেন, মহিলা পরিষদ বলেন, আজকে প্রথম আলো বলেন, তাদের সবার পণ্য আর জীবিকা হচ্ছি আমরা নারীরা, সনাতন ধর্মাবলম্বীরা। আপনি মনে থাকবে আপনার 2007-এর পরে যে ইলেকশনের সময়ে প্রথম আলো একজন হিন্দু নারীর শাখা দেওয়া ছবি দিয়ে একটা বিকৃত একটা ছবি, ফটোশপ করে একটা ছবি দিয়েছিল, যেটা অনেক বড় রকমের অঘটন ঘটেছিল। বরাবরই এই দুইটা পত্রিকার ভূমিকা আমরা দেখেছি, যে তারা একদিকে বলেন যে তারা গণমাধ্যমের একটা স্বাধীনতায় বিশ্বাস করেন, আবার আরেক দিকে দেখছি ওনারা সংখ্যালঘু নিপীড়নের ব্যাপারগুলো আড়াল করার মধ্যেই নাকি সাংবাদিকতা। তাহলে যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে, এবং খুব ছোট করে, আপনার মানে অডিওটা খুবই ডিস্টার্বিং, আপনার অডিওটা একটু ঠিক করে কথা বলেন না প্লিজ। সুমি আপু, আপনার ফোনটা অফ করে দিলে ঠিক হয়ে যাবে। মানে ফোনকে ডিস্টার্ব করছে, আপনি হেডফোন খুলে কথা বলেন। না, আমার হেডফোন নাই, কিন্তু ফোনে বোধহয় কানেকশন হয়েছিল। এখন কি শোনা যাচ্ছে? এখন ঠিক আছে। তো তাহলে ফোনে ঠিকই ধরেছে, ফোনের সাথে বোধহয় না, কানেকশন। এখন আবার এটা কোনোভাবে মানে ইকো হয়, কথা কিছু শুনতে পাই না। ইকো কেন হচ্ছে এটা আমার মনে হচ্ছিল সমস্যা। আচ্ছা, আমি আপনার কাছে আবার ফিরবো। পুষ্পিতা, যদি আমাকে একটু বলেন যে এখান থেকে এখন মানে আপনারা আন্তর্জাতিক অঙ্গনের জিনিসগুলো কিভাবে করে তুলে ধরছেন, কারণ বাংলাদেশের মানুষ দে রিয়েলি নিড হেল্প। বাংলাদেশ এখন দেখেন, এই যে সুলতানা আপা, আপনারা যে কাজগুলো করছেন, আই মাস্ট স্যালিউট ইউ। আমি আপনার এই কথাগুলো সবসময় শুনে থাকি, প্রত্যেকদিন সকালে শুনে থাকি কাজে যাওয়ার সময়। এইগুলা হচ্ছে কি, এই যে আপনারা যে কাজগুলো করছেন, এইটা হচ্ছে আসল কাজ বাংলাদেশের জন্য। এই যে তুলে ধরা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, বাংলা বিশ্বকে জানিয়ে দেওয়া, এগুলো হচ্ছে আসল কাজ। আমরা যেটা চেষ্টা করি যে ঘটনাগুলো ঘটছে এটাকে ফ্যাক্ট ফাইন্ড করা, তখন গিয়ে আমরা এগুলা জমা দিই। আমরা কিন্তু যতই ডক্টর ইউনূস বলেন না কেন, এগুলা ইন্ডিয়ার প্রপাগান্ডা, আমরা কিন্তু এভিডেন্স ছাড়া কথা বলছি না। এবং যেটা ওনারা বলছেন ইন্ডিয়ার প্রপাগান্ডা, যেগুলা কথাগুলা, সেইগুলাই কিন্তু আমরা প্রমাণ করতে বাধ্য, মানে আমরা কি বলবো, আমরা প্রমাণ করতে আমরা হচ্ছি, আমরা পারদর্শী, এটা আমরা সাকসেসফুল হচ্ছি যখন আমরা যেখানে দিচ্ছি, আমরা এভিডেন্স গুলা জমা দিচ্ছি। এবং আপনি একটা বিষয় দেখেন, যখন বিবিসি বা স্কাই উনাকে যখন এই প্রশ্নগুলা উনাকে করে, তখন উনি একটা কথার উপরে এটাকে শেষ করে দেন, ক্লোজ করে দেন, কারণ ওনার কাছে কোনো উত্তর নেই। এবং এক কথার মধ্যে উনি উত্তরটা দেন, সেটা হলো যে এটা ইন্ডিয়া। কদিন ধরে এমন সমস্ত ভিডিও দেখছি, ভেরি অনেস্টলি বলি, সেই গত জুলাই থেকে আজ পর্যন্ত না ঘুমাতে পারি না, এত ভয়ঙ্কর ঘটনা দেখতে হচ্ছে, আনবিলিভেবল। দেখেছেন এই যে ঢাকাতে খিলক্ষেতে যে এই যে মন্দিরটা তুলে নেওয়া হলো, যদিও এটা রেলওয়ের যদি জায়গা হতো, রেলওয়ের জায়গা হতো। একটা ছেলেকে ছুরি দিয়ে কোপাচ্ছে, বুঝছেন, দেখা যায় না। আর একটা জায়গায় দেখলাম যে দিয়ে অনেক বড় দা দিয়ে তাকে তার হাত পা টুকরা, মানে প্রতিদিন এগুলো দেখতে না, মানে ধরেন আমরা দূর থেকে দেখি, আর বাংলাদেশের মানুষ কিরকম অবস্থা আছে, অনেকে তো কথা বলতেও ভয় পায়, বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমরা কিভাবে করে বাংলাদেশের মানুষ একটা আন্তর্জাতিক অঙ্গনে এটা, কারণ তারা এমন মেটিকুলাসলি প্ল্যান করেছে, বুঝতে পারছেন, যে তারা বলবে, মানে এমন ভাবে তৈরি, মানে বিষয়টাকে, সত্যটাকে আড়াল করে দিচ্ছে, যে আপনার হার্ড টু প্রুভ, অনেক সময় প্রমাণ করাটা কঠিন হয়ে যায়, এক্সপ্লেনেশন দরকার হয়, বুঝতে পেরেছেন? মানে এত ভয়ঙ্কর একটা মহাপরিকল্পনার মধ্যে রেখেছে। আওয়ামী লীগ করা কি অপরাধ? কেউ যদি আওয়ামী লীগ করে থাকে, তাকে কি আপনি ছুরি দিয়ে এরকম কেচবেন? কেউ যদি আওয়ামী লীগ করে থাকে, আপনি তাকে ঘর থেকে তুলে নিয়ে রেপ করবেন? নো, দিস ইজ নট দ্যাট কান্ট্রি, রাইট? সেটাই তো, বাংলাদেশ তো এরকম ছিল না। বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রটা, মানে আমি বাংলাদেশে প্রত্যেক বছর যেতাম, মানে গত বছর আমি ফেব্রুয়ারিতে গেছি, কিন্তু প্রত্যেক বছরে আমার বাংলাদেশে যাওয়া, কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার সময়টা আমি খুঁজে নেই ডিসেম্বর মাস, ও হতে পারে পয়লা বৈশাখে কেন্দ্র করে, ও হতে পারে আমি এই মার্চ মাসকে। বাংলাদেশকে গেলে বাংলাদেশ মনে হতো যে একটা এত সুন্দর, এত এগিয়ে যাওয়া। এবং তারপরেও বাংলাদেশের প্রতিটা জায়গাতে শেখ হাসিনার সরকার থাকাকালীনও হিন্দুদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক মাইনরিটি অ্যাটাক হয়েছে, অনেক রেপ কেস
আমাদের কাছে ছিল। আমি সেই জন্য আমার চেষ্টা থাকতো যে ভিকটিমের সাথে সরাসরি দেখা করা। তো ভিকটিমের সাথে দেখা করতে গিয়ে এত এত প্রত্যন্ত অঞ্চলে আমি গেছি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তাঘাট এত উন্নত হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়। মানে আমার নিজেরই খুব ভালো লাগতো যে বাংলাদেশ এরকম একটা জায়গাতে পৌঁছে গেছে। আপনাদের এই কথা থেকে একটু বলে রাখি, আমার একটা অটিস্টিক স্কুলও আমি সেখানে পঞ্চগড়ের এই আমি মানে করার চেষ্টা করেছিলাম। তো ওখানে আমাদের ইচ্ছে ছিল যে এই বছরে আমি ব্রিটেন থেকে যারা স্পেশাল নিডস এর উপরে, যারা অটিস্টিক উপরে যারা যারা দক্ষতা বেশি, তাদেরকে নিয়ে আমি ওখানে গিয়ে নারীদেরকে প্রশিক্ষণ দিব, বা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্কুলে নারীদেরকে প্রশিক্ষণ দিব। তো যাই হোক, এটা তো হচ্ছে না। কিন্তু বাংলাদেশের আসলে পরিস্থিতিটা যেটা আপনি বলেছেন, বাংলাদেশে কথা বলা তো দূরের কথা, বাংলাদেশের মানুষ বা বিশেষ করে সনাতনীরা এখন তাদের আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই। তারা শুধু বাঁচতে চায় সম্মান নিয়ে। তাদের হচ্ছে যে আত্মসম্মান, তাদের যে এই যে কাপড় চোপড়, এই যে বিষয়টা আপনি একটু ভেবে দেখতে পারেন। আপনি এই জায়গাতে আপনি নিজেকে বসিয়ে দেখেন আপনি আচ্ছা, কেমন আমি ফিল কাল করতেছেন যে আপনি পারিনি, আই কুডন্ট। এইটাই তো ওরা শুধু চাচ্ছে যে আমাকে মান সম্মানে আমাকে বাঁচতে দাও। আমি 3 বেলা খাচ্ছি না, আমি 1 বেলাই খাবো। আমার দরকার হলে আমি ভাত খাবো না, আমি রুটি খাবো, কিন্তু আমাকে এটা তো মানে হতে পারে সম্মানে না, কেন একবেলা খাবে বা কেন আমাকে 3 বেলা বাঁচতে দাও, খাচ্ছি না। বাঁচতে দাও। আর আমাকে আজকে তারপরে শেষ করতে হবে, আমাকে আজকে শেষ করতে হবে। মানে এইটা একটা মানুষ হিসেবে সামান্যতম চাওয়া, মানে ন্যূনতম চাওয়া। এটি কোনো চাওয়াই না, এটি সবার এখানে অধিকার। সুলতানা, আমি আমি আমার একটা লাইন সম্মান নিয়ে বাঁচবো, এটুকু আমার অধিকার। আজকে আমাকে শেষ করতে হবে। অন্য একটা লাইন আরেকজন সুলতানা, যে প্রশ্নটা করেছিলেন আপনি যে ভারতের বিষয়, এই জায়গাটা ওরা প্রথমেই 5ই আগস্টে প্রথমেই কিন্তু ভারতীয় দূতাবাসের লাইব্রেরি, ইন্দিরা গান্ধী লাইব্রেরি, ইন্দিরা গান্ধী ওগুলো কালচারাল সব করে সেন্টার দিয়েছিল। হ্যাঁ, 65,000 বই পড়েছে। তাহলে ভারত যেটা বলছে বা ভারত যেটা বলবে, ভারতের দূতাবাসের কর্মকর্তাদেরও ওরাই করে নিয়েছে। এবং আমি এখনো মনে করি না ভারত তাদের প্রপার রোল প্লে করছে, কারণ ক্লোজেস্ট নেইবার হিসেবে বাংলাদেশের বিপন্নতায় ভারতের অনেক তাদের স্বার্থের ব্যাপার আছে। বাংলাদেশ যখন বিপদগ্রস্ত, সেই বিপদ ওখানে গড়াবে। ইন্ডিয়াতে যদি আগুন লাগে, ইন্ডিয়াতে জঙ্গি হামলা হলে সেটা বাংলাদেশে আসবে, অথবা প্রতিবেশী দেশের। ওই জায়গায় আমরা এখনো ভারতের সক্রিয় ভূমিকা পাচ্ছি না। আর এই যে ভারতের দালাল বলা বা ভারতের মিথ্যা কথা বলছে বলে প্রধান উপদেষ্টা বা প্রেস সেক্রেটারির এই কথাগুলো গা বাঁচানো কথা।